হ্যালো স্টুডেন্টস, আমি অনিমেষ। তো আজ অনেক দিন পরে আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি। প্রায় 5-6 মাস পরে। আমি আমার লাইফে বিজি ছিলাম, তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার থেকে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করব আশা করা যায়। তো আজ আমি এইচএস 2019 প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন তার এমসিকিউ, সবগুলো এমসিকিউ 14টা এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো ওইগুলো ডিটেলসে ডিসকাস করব। এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের এইবার এইচএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলছি না যে কোয়েশ্চেন রিপিট হবে, কিন্তু কনসেপ্টগুলো বারবার রিপিট হতে থাকে। এই কনসেপ্টের ওপরেই কিন্তু এমসিকিউ বারবার আসতে থাকে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখো আর এই কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই। তড়িৎ বিভবের মাত্রা বের করতে বলেছে। তো আমরা ফার্স্টেই তড়িৎ বিভবের ইকুয়েশন যেটা সেটা লিখে ফেলি। V ইকুয়ালস টু কি হয়, W/Q। তো আমি আশা করব যে তোমরা W মানে ওয়ার্ক ডানের মাত্রা বের করতে পারবো। তো W অর্থাৎ ওয়ার্ক ডান যদি না পারো তাহলে আমি আরেকবার বলে দিই। W ইকুয়ালস টু কি হয়, F ইন্টু S। তো F এর মাত্রাও কিন্তু তোমাদের মনে রাখার দরকার নেই। এটা F ইকুয়ালস টু M ইন্টু A, ওখান থেকে পেয়ে যাবে। আবার A কোত্থেকে পাবে, A পাবে ডেল V বাই টি করে, তো সেখান থেকে পেয়ে যাবে। তো ফাইনালি যেটা তুমি ওয়ার্ক ডানের মাত্রা পাবে সেটা হচ্ছে M L স্কোয়ার T টু দি পাওয়ার -2। আর আমার দরকার কি, W পেয়ে গেলাম, তো আমার দরকার Q। তো Q কি করে পাবো, I ইকুয়ালস টু Q বাই টি হয়। তো এখান থেকে Q ইকুয়ালস টু IT। এবার I এর মাত্রা বেশিরভাগ জায়গায় কিন্তু I লেখা থাকে, কিন্তু এখানে কোয়েশ্চেনে A দিয়ে দিয়েছে। দেখো কোয়েশ্চেনে দেখো প্রত্যেকটাতে A আছে, তো মাত্রাটা A দিয়ে দিয়েছে, তাই আমি A ধরে নিচ্ছি। তো Q এর মাত্রা এখান থেকে কি পাবো, দেখো AT। তাহলে এখানে এই ইকুয়েশনে কিন্তু এটা বসিয়ে দেব। W এ পেয়েছি M L স্কোয়ার T টু দি পাওয়ার -2, আর Q এর কি পেয়েছি AT। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম সেটা হচ্ছে M L স্কোয়ার T টু দি পাওয়ার -3 A টু দি পাওয়ার -1 বা ইনভার্স বলতে পারো। তো এইটা তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো নেক্সট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যদিও খুব কঠিন নয়। তো দেখো এখানে বলেছে আয়তন স্থির রেখে দৈর্ঘ্য 1% বাড়ানো হলো। তো তোমরা জানো যে তারকে আমরা লম্ববৃত্তাকার চোঙ হিসেবে ধরে নিই। তো এই যে চোঙ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1 আর দৈর্ঘ্য ছিল L1, এখন দৈর্ঘ্য বেড়ে আমি ধরলাম L2 হয়েছে। তাহলে আয়তন যদি স্থির থাকে নিশ্চয়ই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে, তাই না? তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমে A2 হয়েছে, কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেছে। দৈর্ঘ্য কত হয়েছে, L2 হয়েছে। এবার এখানে বলেছে যে আয়তন স্থির রাখা হয়েছে। এবার আয়তনের ফর্মুলা কি হয়, V ইকুয়ালস টু পাই আর স্কোয়ার L, বা আমি এখান থেকে বলতে পারি AL। A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর L হচ্ছে দৈর্ঘ্য। তো এই দুটো কেস যদি আমি বিচার করি, তাহলে দুটো যদি আমি V কনস্ট্যান্ট ধরি, তাহলে আমি বলতে পারি যে A1 L1 ইকুয়ালস টু A2 L2। তো এখান থেকে
এখান থেকে A1 বাই A2 ইকুয়ালস টু L2 বাই L1। আবার দেখো, আবার একটা জিনিস খেয়াল করো যে এখানে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, তার মানে L2 বাই L1 এর যে রেশিও ওটা আমি কত পাবো, 100 থেকে বেড়ে 101 হবে। তো এখান থেকে আমি লিখতে পারি A1 বাই A2 ইকুয়ালস টু L2 বাই L1 যেহেতু, তো 101 বাই 100 এটা লিখতে পারি। এবার তোমরা সবাই এই ফর্মুলাটার সাথে পরিচিত যে R ইকুয়ালস টু রো ইন্টু L বাই A, যেখানে রো হচ্ছে রোধাঙ্ক, R হচ্ছে রোধ। তো R ভ্যারাইজেজ L বাই A। তো এখান থেকে আমি বলতে পারি যে R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 ইন্টু A1 বাই A2। তো L2 বাই L1 আমরা কত পেয়েছিলাম, 101 বাই 100, তাহলে 101 বাই 100। আবার A1 বাই A2 কত পেয়েছিলাম, 10 বাই 100, তাহলে 101 বাই 100। তো এখান থেকে কত পাবো, 10201 ডিভাইডেড বাই 10000। তো R2 বাই R1 এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে পার্সেন্টেজ চেঞ্জটা বের করবো যে R1 থেকে R2 তে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। তো পার্সেন্টেজ চেঞ্জ বের করার জন্য 10201 মাইনাস 1000 আর একটা 0 ডিভাইডেড বাই 10000 এটা ইন্টু 100%। তো এটা ক্যালকুলেট করলে তোমরা সহজেই বুঝতে পারছো, 201 আসবে, নিচে আসবে 10000 ইন্টু 100। তো 0000 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো অ্যান্সারটা কিন্তু চলে আসছে 2.01%, যেটা অলমোস্ট ইকুয়ালস টু 2%। তাহলে 2% কি হলো, বাড়লো, 2% বাড়লো। তো এখানে অ্যান্সারটা আমার কি হয়ে যাবে, যে রোধ 2% বাড়বে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। তো নেক্সট কোয়েশ্চেনে যেটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর কথা বলেছে। আমরা একটা ইনফরমেশন এখানে জানতে হয় যে E1 ইকুয়ালস টু কি হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট হয়। আরেকটা ইনফরমেশন জানতে হয় যে En ভ্যারাইজেজ 1/n² হয়। তো এই দুটো ইনফরমেশন জানলে কিন্তু এই অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যায়। তো ফার্স্ট কক্ষপথে যখন মুভ করে তখন 13.6 ইলেকট্রন ভোল্ট কি হয়, এনার্জি লাগে। তো সেকেন্ড থেকে যখন ফার্স্টে যায়, তো E1 ওটাকে আমরা ধরে নিই। তো এখান থেকে আমি যদি রেশিও বের করি যে E1 বাই En ইকুয়ালস টু কি হয়ে যাবে, ভ্যারাইজেজ 1/n² বলেছে, তো নিচে হয়ে যাবে 1 এর স্কোয়ার আর উপরে হয়ে যাবে n²। তো এখান থেকে E1 আমরা জানি 13.6 -13.6, আর নিচে কি হবে দেখো, এই এনার্জিটা তোমাকে দিয়েছে -1.51। তো -1.51 বসিয়ে দাও ইকুয়ালস টু n²। তো এখান থেকে n² এর ভ্যালু অলমোস্ট ইকুয়ালস টু কত চলে আসবে, 9 চলে আসবে, অলমোস্ট ইকুয়ালস টু 9 চলে আসবে। তো n ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা বের করতে বলেছে দেখো, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগের ফর্মুলা আমরা জানি, ln ইকুয়ালস টু m vn rn ইকুয়ালস টু n ইন্টু h বাই 2π। তো n যেহেতু 3 পেয়ে গেছি, তাহলে 3h বাই 2π। তো এইটা আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, 3h বাই 2π। তাহলে এখানে
3h/2 পাই কোন অপশানে আছে? অপশান সিতে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 3 থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ মুভ করে যাই। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। তো পৃথিবীর যে স্থানে নতিকোণের মান 90 ডিগ্রি নর্থ হবে তা হলো কোনটা? তো তোমরা সবাই জানো যে চৌম্বক উত্তর মেরুতে ভৌগোলিক উত্তর মেরু নয়, কিন্তু চৌম্বক উত্তর মেরুতে কি হয়? নতিকোণ 90 ডিগ্রি নর্থ হয়। তো এটা সম্বন্ধে ডিটেলসে বলার কিছু নেই, তোমাদের টেক্সট বই পড়তে হবে, ওখানে জানতে হবে। এখানে যদি আমি এটা ডিটেলসে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যেটা তোমরা চাও না। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে। তো I ইকুয়ালস টু কি দেওয়া আছে? 3 sin ওমেগা টি প্লাস 4 cos ওমেগা টি। তো এখান থেকে অ্যামপ্লিটিউড বের করার একটা সহজ পদ্ধতি কিন্তু আমরা 11-এ শিখেছি ওয়েভে। তো এখানে কি করতে হয়, যদি একটা সাইন ফাংশন আর একটা কস ফাংশন থাকে, তো অ্যামপ্লিটিউড বের করতে হলে আমাকে জাস্ট যেটা করতে হয়, তো এখানে আমি আই নটটা কত পাবো? √3² প্লাস 4²। তো এদের ইন্ডিভিজুয়াল যে অ্যামপ্লিটিউড আছে ওদের স্কোয়ার করে সাম করে তার রুট করতে হয়। তো এটা একটা সহজ ট্রিক, বা আমি আরেকটা প্রসেসও তোমাদের বলে দিচ্ছি। তো আগে এটা কমপ্লিট করে নিই। তাহলে এখান থেকে আমি 5 পেয়ে গেলাম। তো এখান থেকে আমি 5 পেয়ে গেছি। এবার IRMS এর ফর্মুলা I0/√2। তো এখানে 5/√2, এটা কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো 5/√2 মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো আরেকটা প্রসেস কিন্তু একটু লেন্দি প্রসেস, যেটা যদি কেউ করতে চাও তো আমি ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা করে নিও। তো ফার্স্টে আমাদের আই অ্যাভারেজ বের করতে হয়। আই অ্যাভারেজের স্কোয়ার। তো আই অ্যাভারেজের স্কোয়ার বের করার জন্য 1/টাইম পিরিয়ড 0 to t I² dt। তো এখান থেকে I/t ইন্টিগ্রেশন 0 to t, I এখানে কি আছে? 3 sin ওমেগা t প্লাস 4 cos ওমেগা t, 3 sin ওমেগা t প্লাস 4 cos ওমেগা t, এটার স্কোয়ার dt। তো এটাকে স্কোয়ার করে ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটাকে কি করতে হবে? আবার রুট করতে হবে। তো ওর যদি আমি রুট করি তাহলে IRMS ইকুয়ালস টু কি পাবো? √(I_average²। তো এইটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে রুট করে নাও, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু লেন্দি হবে, একটু টাইম কনজিউমিং হবে, একটু টাইম নেবে, কিন্তু তুমি প্রসেসটা যদি একবার শিখে নিতে পারো তাহলে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। এবার এটা যদি 2 মার্কের বা 3 মার্কের কোয়েশ্চেন হিসেবে আসে তাহলে কিন্তু তোমাকে ডিটেলসেই করতে হবে, তখন কিন্তু শর্ট ট্রিক কাজ দেবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলছে একটি উভৌত্তল লেন্সকে বায়ু মাধ্যমে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারী ন্যায় আচরণ করে। তো উত্তল লেন্সকে যদি প্রতিসরাঙ্ক ধরো মিউ হয়, তো মিউ এর থেকে বেশি প্রতিসরাঙ্কের যদি তরলে তুমি ডোবাও, বেশি প্রতিসরাঙ্কের তরলে তুমি ডুবিয়ে দেবে, যেখানে এই মিউটা হচ্ছে এই যে তরলের মিউ গ্রেটার দেন এর গ্লাসের মিউ, তখন কি হবে? এটা কিন্তু তার অপোজিট ক্যারেক্টারিস্টিক্স শো করবে। মানে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, বা যদি অবতল লেন্স থাকে সেটা উত্তল লেন্সের মতো আচরণ করবে। তো অবশ্যই প্রতিসরাঙ্ক মানে এই যে তরলের প্রতিসরাঙ্কটা, সেটা কিন্তু কার থেকে বেশি হতে হবে? লেন্স যেটা দিয়ে তৈরি তার থেকে বেশি হতে হবে। তো এখানে মিউ এল হচ্ছে লিকুইড। তো
প্রতিসরাঙ্ক, তবে লেন্সের প্রতিসরাঙ্ক দেখো, সরি লেন্সের প্রতিসরাঙ্ক বলেছে, লেন্সের প্রতিসরাঙ্ক মানে মিউ জি এর কথা বলছি। তো এখানে আমরা সবাই জানি যে মিউ অলওয়েজ গ্রেটার দেন 1 হয়, এটা তোমরা সবাই জানো যে মিউ অলওয়েজ গ্রেটার দেন 1। তো এখানে জলের প্রতিসরাঙ্ক যেহেতু 4/3 1.333, তো এর থেকে যদি লেন্সের যে প্রতিসরাঙ্ক সেটা কম হয় তখনই কিন্তু লেন্সটি উত্তল লেন্সের মতো আচরণ না করে অবতল লেন্সের মতো আচরণ করবে। তো এখানে একটাই অপশান স্যাটিসফাই করছে, দেখো মিউ এল 1 এটা হবে না, মিউ এল যদি 1.33 হয় তখন হবে না, 1.33 এর থেকে কম হতে হবে, সমান হলে কিন্তু হবে না। তো 1.33 কম কোন অপশানটা শো করছে, দেখো এই অপশানটা, এই অপশানটা কিন্তু 1.33 এর কম শো করছে, মিউ এল লেস দেন 1.33 বাট গ্রেটার দেন 1। তো এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে একটা যে কোনো লেন্স উত্তল হোক বা অবতল, ওকে যদি তা যেটা দিয়ে তৈরি ওটা ওর থেকে বেশি প্রতিসরাঙ্কের কোনো তরলে ডুবিয়ে দিই তাহলে কিন্তু সে অপোজিট ক্যারেক্টার শো করবে, অর্থাৎ উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আউট অফ সিলেবাস, মানে এখন যে প্রেজেন্ট এইচএস এর যে সিলেবাস, যেটা 2022 সিলেবাস, ওটা কিন্তু বাইরে। তবু আমি অ্যান্সারটা বলছি, এটা হবে বিস্তার মডুলেশন এটা। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। এটা তো আমরা এটা কিন্তু খুব ভালো করে জানি, স্থির তাড়িতিক আকর্ষণ বল এফ কি হয় কুলম্বস ল থেকে, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে বলতে পারি যে এফ ফোর্স ভ্যারাইজেজ ডিস্টেন্সের কি হয়, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার অফ ডিস্টেন্স, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ ডিস্টেন্স, এফ ভ্যারাইজেজ 1/r স্কোয়ার। তো এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো যে F1 বাই F2 ইকুয়ালস টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। এবার এখানে ফার্স্টের ডিস্টেন্সটা ডি দিয়েছে আর বলটা কত দিয়েছে 9 নিউটন। তো 9 বাই F2 ইকুয়ালস টু এখানে হবে ডি স্কোয়ার আর এখানে 3d স্কোয়ার। তো তার মানে আমি পাচ্ছি 9 বাই F2 ইকুয়ালস টু 9d স্কোয়ার বাই ডি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল। তো F2 ইকুয়ালস টু 1 নিউটন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো 1 নিউটন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা খুব সুন্দর কোয়েশ্চেন, এটা তোমরা সবাই জানো, ব্রিজের ব্যালেন্সড কন্ডিশন। এটা ব্রিজ তোমরা সবাই জানো। তো ব্রিজকে কিন্তু অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ধরো আমি এটাকে R1 নিলাম, এটাকে R2 নিলাম, এটাকে R3 নিলাম, এটাকে R4 নিলাম। তো আমার অফলাইন স্টুডেন্টকে আমি সবসময় বলি এইসব কনভেনশন না ফলো করে তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে যে কোনাকুনি গুণ করলে সেটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনে থাকবে। দেখো R1 এর কোনাকুনি মানে R1 এর সাথে R4 আর R3 এর সাথে R2। তাহলে এখানে কেমন হয়ে যাবে, দেখো R1 R4 ইকুয়ালস টু যদি R2 R3 এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কিন্তু ব্যালেন্সড কন্ডিশনে আছে, মানে বাংলায় যেটাকে বলি আমরা প্রতিমিত অবস্থা। তো এখানে R1 R4 যদি আমি গুণ করি তাহলে দেখো 6 ইন্টু 6 মানে 36 হচ্ছে, আর এখানে 12 ইন্টু 3 36 হচ্ছে। তাহলে আমরা বলবো যে প্রতিমিত অবস্থায় আছে। তো ব্রিজ যদি হুইস্টন ব্রিজ এর কথা বলছি, যদি প্রতিমিত অবস্থায় থাকে তাহলে কি হয়, গ্যালভ্যানোমিটার দিয়ে কোনো কিন্তু কারেন্ট যায় না।
এই যে গ্যালভানোমিটার এখানে কানেক্টেড আছে, এটা দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। তাহলে আই কত হয়ে যাবে? 0। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি 0। তো এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট বলেছে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ চার্জ রাখা হয়েছে। তো তোমরা গস থিওরি সবাই পড়েছ, আশা করি এতদিনে তোমরা সবাই পড়ে নিয়েছো গস থিওরি। তো গস থিওরিতে একটা অ্যাপ্লিকেশান যদি আমি বলি, দেখো ধরো একটা গোলক আছে, গোলকের ভেতরে প্লাস কিউ চার্জ আছে। তো তার জন্য কি হবে? ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক ফাই ইকুয়ালস টু কি হবে? কিউ বাই এপসা নট। তো এটা আমরা সবাই জানি। এইবার এই গোলকের বদলে যদি আমি একটা অর্ধবৃত্তাকার মানে অর্ধেক গোলক আমি যেটাকে বলি, তো হেমিস্ফিয়ার বলতে পারো, তো সেরকম নিই, তাহলে এরকম। তো এইখানে যদি প্লাস কিউ চার্জ রাখো ভেতরেই, কিন্তু এইখানে প্লাস কিউ চার্জ, তাহলে তার জন্য যে তড়িৎ ফ্লাস্ক হবে সেটা কত হবে? তো তড়িৎ ফ্লাস্ক তো এরিয়ার উপর ডিপেন্ড করে না, এরিয়ার উপর অবশ্যই ডিপেন্ড করে তড়িৎ ফ্লাস্ক। ফাই ইকুয়ালস টু কি হয়? ই ইন্টু এ হয় বা ই ইন্টু এস হয়। তো এরিয়ার উপর ডিপেন্ড করে। এখানে এরিয়া যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, বাইরের যে এরিয়াটা ওটা অর্ধেক হয়ে যাচ্ছে, তো কি হয়ে যাবে? এখানে যদি ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসা নট ছিল, এখানে কি হয়ে যাবে? ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসা নট ইন্টু হাফ, মানে কিউ বাই 2 এপসা নট। তো আমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কিন্তু এটাই হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এটা আমাদের তাহলে অপশান কার সাথে ম্যাচ করছে? অপশান বি এর সাথে ম্যাচ করছে। তাহলে 10 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হলো কিউ বাই 2 এপসা নট। নেক্সট কোয়েশ্চেনে বলছে আলফা কণা আর প্রোটন কণা প্রবেশ করেছে একটি চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্র, ওখানে বৃত্তাকার পথে ঘুরছে। এবার বৃত্তাকার পথে ব্যাসার্ধের অনুপাত আমাদের বের করতে বলেছে। তো তোমরা সবাই একটা ইকুয়েশনের সাথে পরিচিত যে বৃত্তাকার পথে যদি ঘোরে তখন আর ইকুয়ালস টু কি হয়? এম ভি বাই কিউ বি। তো এখানে আমি যদি বলি যে বিটা কনস্ট্যান্ট, বি হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি এখান থেকে বলতে পারবো যে আর ভ্যারাইজেস এম ভি বাই কিউ, এটা বলতে পারি। এইবার আমি যদি এটা বলি তাহলে আমাদের আর আলফা বাই আর পি কি হয়ে যাবে? আর আলফা বাই আর পি ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো এম আলফা বাই এম পি ইন্টু ভি আলফা বাই ভি পি ইন্টু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কিউ অফ পি বাই কিউ অফ আলফা, এটা হবে। তো আমাদের এই তিনটে অনুপাত দরকার, এম আলফা বাই এম পি, এটা আমরা জানি যে আলফা কণা মানে তার ভর সংখ্যা 4 হয়, আর প্রোটন মানে তার ভর সংখ্যা কত হয়? 1 হয়। তো এম আলফা বাই এম পি কি হয়ে যাবে? 4/1। আর দেখো ভরবেগ একই বলেছে, তো ভরবেগ একই যদি বলে তাহলে আমি কি বলতে পারি? এম আলফা ভি আলফা ইকুয়ালস টু এম পি ভি পি। এটা কেন লিখলাম দেখো, এখানে ভরবেগ সেম বলেছে, সম ভরবেগ। তো ভরবেগ যদি সেম হয়, ভর ইন্টু বেগ ভরবেগ হয়, তো এম আলফা ভর ইন্টু বেগ ভি আলফা ইকুয়ালস টু এম পি ইন্টু ভিপি। তো এখান থেকে আমি ভি আলফা বাই ভি পি বের করতে পারি, তাহলে এম পি বাই এম আলফা। তাহলে এম মাস অফ পি কি হয়? 1 হয়, আর মাস অফ আলফা কি হয়? 4 হয়, তাহলে 1/4। তাহলে এখানে আমাদের 1/4 হয়ে যাবে।
আর কিউপি বাই কিউ আলফা কি হয় তোমরা জানো যে আলফা কণা 2He4 হয়, 2He4। যেহেতু প্রোটন হচ্ছে, প্রোটন কি না, প্রোটন নিস্তড়িত নয় কিন্তু নিউট্রন নিস্তড়িত। তো এখানে প্রোটন আছে দুটো, তাই আমি এখানে 2 লিখতে পারি। কার 2 লিখতে পারি? আলফা কণার 2 লিখতে পারি। এবার প্রোটনের ক্ষেত্রে কি হবে? একটাই প্রোটন নেব, তো সেখানে 1, তাহলে 1:2 এখানে হয়ে যাচ্ছে। তাহলে 4 কেটে গেল, তাহলে আর আলফা ইস টু আর পি ইকুয়ালস টু 1:2। তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 1:2, তাই না? তো এটা অপশান হয়ে যাবে 1:2। যাই হোক, এখানে অপশানটা নেই, তবে 1:2 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 0.5 দীর্ঘ ঋজু তারকে নেওয়া হয়েছে, এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে। তো এখানে আমরা একটা ফর্মুলা, তোমরা সবাই জানো কি ফর্মুলা না, F ইকুয়ালস টু বিল সাইন থিটা, BIL সাইন থিটা, বা ভেক্টর ফর্মে লিখলে F ভেক্টর ইকুয়ালস টু I ইন্টু L ক্রস B। তো এখানে দেখো B ভেক্টর দেওয়া আছে, B ভেক্টর কত দেওয়া আছে? 2I প্লাস 4J, 2I প্লাস 4J টেসলা। এবার দেখো এক্স অক্ষ বরাবর বলেছে, দেখো দৈর্ঘ্য 0.5 দীর্ঘের একটা ঋজু তার এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে। তাহলে এটা 0.5 L ভেক্টর কি হয়ে যাবে? হাফ মিটার দিয়েছে, হাফ I মিটার, আই ক্যাপ বলতে পারো। তাহলে আমরা এদের ক্রস প্রোডাক্ট করব, L ক্রস B। তাহলে L ক্রস B আমি ফার্স্টে বের করে নিই। তাহলে L ক্রস B, তাহলে ক্রস প্রোডাক্ট করার প্রসেস তোমরা জানো আশা করছি। তাহলে I J K, ফার্স্টেরটা L নেব, তাহলে হাফ 0 0 240 কেন নিচ্ছি? এখানে দেখো I তে 2 আছে, J তে 4 আছে, K তে কিছু নেই, সেই জন্য 0। আর এখানে দেখো I তে হাফ আছে, তো হাফ নিয়েছি, আর বাকিগুলো 0 নিয়েছি। তো এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো ভালো করে, তাহলে কত আসবে? 2K, আর 2K ক্যাপ বলতে পারো, K ক্যাপ, 2K ক্যাপ আসছে। তাহলে আমাদের দরকার কিন্তু I ইন্টু L ক্রস B। তাহলে I ইন্টু L ক্রস B, I এর ভ্যালু কত ছিল? 1 ছিল, তাহলে 1 ইন্টু 2K ক্যাপ, তাহলে 2K ক্যাপ আসছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা 2 হয়ে যাবে, আর অক্ষটা কিন্তু কি হয়ে যাবে? জেড অক্ষ। তাহলে আমাদের কোন অপশানের সাথে ম্যাচ করছে? দেখো এই যে 2 নিউটন জেড অক্ষ বরাবর, তাহলে এই অপশানের সাথে কিন্তু ম্যাচ করছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে 2 নিউটন ধনাত্মক জেড অক্ষ বরাবর। কে ক্যাপ তোমরা জানো, কে ক্যাপ হয় জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে দেখো, 9:16 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গের ব্যতিচার সৃষ্টি করে। তাহলে I1 ইকুয়ালস টু 9, I2 ইকুয়ালস টু 16। কেও ধরতে পারো, কে ধরে নিলাম আমি, কে, যেহেতু রেশিও দিয়েছে। তো এখান থেকে আমাদের I max আর I min বের করতে হবে রেশিও। তাহলে I max বাই I min, তো এর ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে রুট I1 প্লাস রুট I2 এর হোল স্কোয়ার বাই রুট I1 মাইনাস রুট I2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে 9 আর 16 আছে, তার মানে ফার্স্টেরটা কি হয়ে যাবে? 4 রুট K
প্লাস 3 root k এর হোল স্কয়ার বাই 4 root k মাইনাস 3 root k এর হোল স্কয়ার, তার মানে 7 root k এর হোল স্কয়ার বাই root k এর হোল স্কয়ার, মানে 49 k বাই k কেটে গেল 49। তাহলে I max is to I min equals to 49:1। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো 49:1 আছে অপশন নাম্বার এ তে, তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন বা আজকের লাস্ট কোয়েশ্চেন বলতে পারো, কোয়েশ্চেন নাম্বার 14। তোমরা জানো যে 14টা করে কোয়েশ্চেন আসে এইচএসএ এমসিকিউ। তো এখানে কি বলছে দেখো, সার্কিটে এরকম একটা সার্কিট দেওয়া আছে 50 ohms, আর এই টার্মিনালের ভোল্টেজ দেওয়া আছে +3 ভোল্ট। এবার V1 টার্মিনাল হচ্ছে এটা, V1 টার্মিনালের ভোল্টেজটা ভ্যারি করা হয়েছে কোত্থেকে, 2 ভোল্ট থেকে 6 ভোল্ট। ঠিক আছে, তো ফার্স্টে আমি যদি 2 ভোল্ট নিয়ে কাজ করি, দেখো যদি এখানে 2 ভোল্ট দেওয়া হয়, এইখানে 2 ভোল্ট, এখানে 3 ভোল্ট, তাহলে কারেন্ট কি 2 ভোল্ট থেকে 3 ভোল্টে যাওয়া সম্ভব? যাবে না। তাহলে কারেন্টের ডাইরেকশন কিন্তু এদিক থেকে এদিকে হয়ে যাবে। কারেন্টের ডাইরেকশন এদিক থেকে এদিক। তোমরা জানো যে ডায়োডকে যদি কারেন্টের ডাইরেকশনের অপোজিটে কানেক্ট করা হয়, দেখো ডায়োডের ডাইরেকশন কিন্তু এদিকে শো করছে, এদিকে। তো ডায়োডের কানেকশন যদি কারেন্টের ডাইরেকশনের অপোজিটে হয়, তখন কিন্তু ডায়োড কি হয়, রিভার্স বায়াসে চলে যায়, রিভার্স বায়াসে, বিপরীত বায়াস যাকে বলা হয়, রিভার্স বায়াসে চলে যাবে। এবার রিভার্স বায়াসে যদি চলে যায়, তখন কিন্তু কারেন্ট নেগলিজিবল হয়ে যায়। তো কারেন্ট আমরা তখন কিন্তু 0 ধরে নিই। তাহলে ফার্স্ট কেসে I1 ইকুয়ালস টু আমি 0 ধরে নিলাম, তাহলে ফার্স্ট কেসে কিন্তু কারেন্ট 0 হয়ে গেল। এবার নেক্সট কেস যদি ধরি, আরেকটা কেসে, সরি, এখানে ভোল্টেজটা হচ্ছে +3 ভোল্ট, আর এখন V1 ইকুয়ালস টু 6 ভোল্ট, আর এখানে তখন 150 ohms রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। তাহলে দেখো এখানে বেশি ভোল্টেজ আছে 6 ভোল্ট, এখানে 3 ভোল্ট আছে, তো এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, কারেন্টের ডাইরেকশন এটা হবে। দেখো কারেন্টের ডাইরেকশনে কিন্তু তখন ডায়োডের ডাইরেকশন হয়ে যাচ্ছে। তো ডায়োডের ডাইরেকশন যদি কারেন্টের ডাইরেকশনে হয়, তখন কিন্তু কোনো প্রবলেম নেই, তখন কিন্তু ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর ফরওয়ার্ড বায়াসে থাকলে সেটা কিন্তু শর্ট সার্কিট হিসেবে কাজ করে। শর্ট সার্কিট মানে পুরো কারেন্টটা সে নিয়ে যেতে পারে। তো তখন আমি ধরে নেব যে এখানে কোনো ডায়োড নেই, এখানে শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট, আর এখানে কি আছে 3 ভোল্ট, আর এখানে আছে 6 ভোল্ট, এখানে আছে 150 ohms। তাহলে কারেন্ট কত পাবো, I ইকুয়ালস টু কি হয়ে যাবে, 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 150, মানে 3/150। তাহলে 3 5 15, 51/50 অ্যাম্পিয়ার। এটাকে মিলি অ্যাম্পিয়ারে যদি করো, তাহলে মিলি অ্যাম্পিয়ারে কত আসবে, 20 মিলি অ্যাম্পিয়ার। তো 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ফার্স্টেরটা এসেছিল 0, সেকেন্ডটা এলো 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের চেঞ্জ কত, 20 মিলি অ্যাম্পিয়ার। তো এইটা হচ্ছে চেঞ্জ। তো এখানে সেটাই চেয়েছে যে প্রবাহ মাত্রার পরিবর্তন কত হবে। তো 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার পরিবর্তন হবে। তো এইটা হয়ে যাবে কিন্তু তোমার কারেক্ট আনসার। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা এমসিকিউ কনসেপচুয়ালি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কনসেপচুয়ালি ক্লিয়ার না হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো যে তোমরা কি ধরনের ভিডিও চাইছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করো,
বাই বাই, থ্যাংক ইউ।